নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমি সোমনাথ মুখোপাধ্যায়। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান ৭টার ৭ কাহন। আমাদের নজর আজকে সরাসরি নেপালের দিকে। আমাদের একদম প্রতিবেশী রাষ্ট্র, আমাদের ভারতের সঙ্গে যার নেপালের সম্পর্ক চিরকালই কিন্তু একটা ভালো বলেই আমরা দাবি করে এসেছি, দেখতে পাচ্ছি। সেই নেপালে কিন্তু আগুন জ্বলছে। ঘটনার সূত্রপাত একদম গত ৪ সেপ্টেম্বর নেপাল সরকার যখন ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে বন্ধ করে দিল। তাদের দাবি যে নেপালের সংস্কৃতির উপর আঘাত আনছে সোশ্যাল মিডিয়া। কিন্তু বাস্তব কথাটা জানা গেল অন্য। সেখানকার কেপি শর্মা ওলির যে সরকার চলছে, তাদের দুর্নীতির কথা সোশ্যাল মিডিয়ায় আসতে শুরু করেছিল, তাই সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। তারই আন্দোলনে নেপালের যুব সমাজ, যুবক যুবতীরা জেনজি বলে একটি সংগঠন তৈরি করে নিজেরাই, এবং আজকে তারা সংসদ চত্বরে বিক্ষোভ দেখাতে যায় এবং সেখান থেকে গন্ডগোল, গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী। এখন অব্দি সরকারিভাবে মৃতের সংখ্যা কিন্তু জানা গেলেও কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে কেউ কেউ দাবি করছে। মৃতের সংখ্যা নিয়ে আমার কিন্তু এখনো স্পষ্ট কোনো পাইনি, এবং ১০০ জনের উপরে মানুষ কিন্তু আহত। আমরা এই আলোচনায় থাকবো। এই আলোচনায় আমার সঙ্গে রয়েছে বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক, আন্তর্জাতিক গবেষণা, আন্তর্জাতিক বিশ্লেষক তথা সাংবাদিক সুবীর ভৌমিক, রয়েছেন জয়দেব ঘর, এবং আমাদের উত্তরবঙ্গ প্রতিনিধি টুপাই হোর। আমি প্রথমেই একদম আমার সঙ্গে এখন ইতিমধ্যে সুবীরবাবু চলে আসছেন। সুবীরবাবু, আপনাকে স্বাগতম। সুবীরবাবু, নেপালের এই পরিস্থিতির জন্য কেন দায়ী হলো? নেপাল কি কোনো একটা নতুন দিকে, নতুন দিশা খুঁজতে যাচ্ছে? না, এই আন্দোলন যেটা আমরা দেখছি, এটার জন্য পুরোপুরি কেপি শর্মা ওলির সরকার দায়ী। কারণ কোথাও অনেক জায়গাতে গন্ডগোল হলে সাময়িকভাবে একদিন দুদিনের জন্য কি কয়েক ঘন্টার জন্য সামাজিক মাধ্যম বন্ধ করা হয়, কিন্তু এখানে একেবারে ব্যান করে দেওয়া হচ্ছে। এটা ন্যাচারালি খুব অস্বাভাবিক ব্যাপার, এবং এটাকে অনেকেই নেপালে একেবারে বাক স্বাধীনতার উপর আঘাত হিসেবে দেখছে। যেটা উল্লেখযোগ্য যে নেপালের যে মেয়র, এই কাঠমান্ডুর যে মেয়র বালেন্দ্র শাহ, ইতিমধ্যে সেই আন্দোলনকে সমর্থন জানিয়েছে। তাই জন্য এটা শুধুমাত্র কিছু ছেলে ছোকরার আন্দোলন, জেন জি, জেন নেক্সট, জেন জেড, এটা আমি মনে করি না। এর পেছনেও রাজনীতি আছে, এবং এই রাজনীতি, এই যে কেপি শর্মা ওলির যে কোয়ালিশন গভর্নমেন্ট, তার মধ্যে নানা রকম গন্ডগোলের জায়গা আছে। এবং এখানে এটা খুব তাৎপর্যপূর্ণ যে ইতিমধ্যেই কাঠমান্ডুর মেয়র, যে অত্যন্ত প্রভাবশালী লোক বালেন্দ্র শাহ, সেই আন্দোলনকে সমর্থন করেছে। আরেকটা জিনিস খুব উল্লেখযোগ্য যে নেপালের যারা এন্টারটেইনমেন্ট জগতের, সিনেমা লোক বা এইসব গায়ক গায়িকা, এই ধরনের প্রচুর লোকজন এই আন্দোলনকে সমর্থন করেছে। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে চাইনিজ যে টিকটক বা এইগুলি ব্যান করা হয়নি, কারণ তারা নেপাল সরকারের যে লিপিমালা সেগুলি মেনে নিয়ে ওখানে কাজ করছে। কিন্তু সেটা ফেসবুক, ইনস্টাগ্রাম, যেগুলি পশ্চিমী দুনিয়ার এই সোশ্যাল মিডিয়াম, তারা এটা মানেনি দেখে এগুলিকে ব্যান করা হয়েছে। এখানে একটা অন্য খেলাও থাকতে পারে, কারণ আমরা ইতিপূর্বে সুবিধা যেটা জিজ্ঞাসা করছিলাম, যেটা জানতে চাইছিলাম, নেপালের বর্তমান কেপি শর্মা ওলির সরকার কিন্তু চীনপন্থী, ভারতের সাথে একটা দূরত্বতা তৈরি হচ্ছে। এটা কি কোনোভাবে এর থেকে কি প্রকাশ পাওয়া যাচ্ছে না? না, নেপালের এই সরকার, কমিউনিস্ট সরকার, সিপিএনএমএল, কেপি শর্মা ওলি, তারা ভারতের সাথে সম্পর্ক একটা তৈরি করার চেষ্টা করছে, কিন্তু মূলত চীনপন্থী সরকার, এটা ঠিক। কিন্তু এখানে যেটা ব্যাপার, গত কয়েকদিন ধরে যে নেপো কিডস, নেপো এই যে হ্যাশট্যাগ দিয়ে যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রচার হয়েছে, এখানে কিন্তু যারা ক্ষমতাসীন তাদেরই ছেলেপেলেরা তাদের জীবনযাত্রা ইত্যাদির উপর নানা রকম ছবি ইত্যাদি, এবং সরাসরি ভাবে এই সরকারের বিরুদ্ধে করাপশন অভিযোগ,
আসতে শুরু করেছে এবং তাদের ছেলেরা বিদেশে কিভাবে থাকে। এখানে একটা জিনিস বলতেই হয়, নেপালের দারিদ্র্য খুব একটা অভাবনীয় জায়গাতে পৌঁছেছে এবং নেপালে প্রচুর লোক বিদেশে যায় সাধারণভাবে কাজ করতে। এমনকি নেপালি ছেলেরা ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার হয়ে গিয়ে যুদ্ধ করেছে টাকার জন্য, প্লেন টাকার জন্য যুদ্ধ করেছে। তো এই ধরনের যেখানে পরিস্থিতি, একদিকে চরম দারিদ্র, বিদেশে যাচ্ছে, নেপালের জিডিপি 33% রেমিটেন্স থেকে আসে। তার মানে বিদেশে যেসব নেপালিরা গেছে তারা যে টাকা পাঠায়, এর থেকে অনুমান করে নিতে পারবে কি পরিমাণ নেপালের লোক বাইরে কাজ করতে চায়, কারণ দেশে তাদের কিছুই নেই, কিছু করার অবস্থা নেই। তো এই জায়গাতে দেশে যারা রয়েছে তাদের মধ্যে একটা এই দারিদ্র ইত্যাদিকে কেন্দ্র করে, এবং কমিউনিস্ট সরকার বড় বড় কথা বলেছে, কেপি শর্মা ওলির লোকজন শ্রেণী সংগ্রামের কথা বলেছে, এইসব নানা রকম কথা বলেছে, কিন্তু তারা আসার পরে একদিকে করাপশন বলগাহীনভাবে বেড়েছে, 2 নম্বর হচ্ছে এখানে আরেকটা মেইন কারণ সোমনাথ আমার মনে হয় কি জানো, নেপালে গত বেশ কয়েক বছর ধরে স্থিতিশীলতার একটা রাজনৈতিক স্থিতিশীলতার অভাব আছে। অর্থাৎ আজকে এই সরকার, কালকে এই সরকার, এই সরকার পড়ে যাচ্ছে, ওই সরকার পড়ে যাচ্ছে, এবং এতে করে আমার মনে হয় রাজনৈতিক মহলে একটা ধারণা জন্মেছে আমার সরকার যতদিন আছে টাকা পয়সা করে নাও। এবং এটা আপনার কাছে ফিরবো তার আগে আপনারই এক অনুজ সাংবাদিক, মানে আপনি চেনেন খুব ভালো মতো এবং এখন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য ভারত নেপাল সম্পর্ক নিয়ে আমাদেরকে একটা ছোট ক্লিপ পাঠিয়েছে, আমরা সেটা শুনবো, বাইট শুনবো। সুমন ভট্টাচার্য সাংবাদিক তথা রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের বাইট কি বলছে তিনি ভারত নেপাল সম্পর্ক নিয়ে। দেখুন, নেপালের যে বর্তমান রাজনৈতিক দলগুলো, তার সঙ্গে সম্পর্ক তৈরিতে ভারতীয় কূটনীতির একটা ব্যর্থতা আছে। ভারতের বা নয়াদিল্লির যে পুরনো বন্ধু ছিল নেপাল কংগ্রেস, তারা নেপালের রাজনীতিতে আর একাধিপত্য রাখেন। অন্য যে দলগুলি বা অন্য যে নেতারা, ওলি, প্রচন্ড, এদের সবার সাথেই বেইজিং এর সখ্যতা অনেক বেশি। আমরা অতীতে দেখেছি, এমনকি কাঠমান্ডুতে যিনি চীনা কূটনীতিক বা চীনা অ্যাম্বাসাডার, তিনি নেপালের বিবদমান রাজনৈতিক পরিস্থিতিতে ভারসাম্য ফেরাতে বা দলগুলিকে জোট বাঁধতে নিজের বাসভবনে বৈঠক করিয়েছে। ফলে নেপালের কূটনীতিতে ভারতবর্ষ অনেক পিছিয়ে পড়ছিল, চীন অনেক এগিয়ে গিয়েছিল। এবার যদি নেপালের রাজনীতিতে আবার রাজতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য জোরদার দাবি ওঠে এবং সেই দাবি যদি কোনোভাবে সার্থকতা পায়, তাহলে অবশ্যই ভারতবর্ষের জন্য সুবিধা। কারণ আবারও বলছি যে নরেন্দ্র মোদী, জয়শঙ্করদের যে কূটনীতি, তা নেপালের ক্ষেত্রে অন্তত 10 বা 11 বছরে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, এবং মনে রাখতে হবে নেপাল একটি হিন্দু রাষ্ট্র হওয়া সত্ত্বেও ব্যর্থ হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে যদি নেপালের রাজতন্ত্র ফেরে, তাহলে ভারতবর্ষের লাভ। কারণ নেপালের রাজ পরিবারের সঙ্গে ভারতবর্ষের একটা পুরনো সম্পর্ক আছে। ভারতবর্ষের একাধিক পরিবারের সঙ্গে নেপালের রাজ পরিবারের বিয়ে হচ্ছে, যেমন মাধবরাও সিন্ধিয়ার পুত্র জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, যিনি এখন বিজেপির মন্ত্রীও, সেই সিন্ধিয়া পরিবারের সঙ্গে নেপালের রাজ পরিবারের একটা দাম্পত্য সম্পর্ক রয়েছে। ফলে যদি নেপালের রাজতন্ত্র ফেরে, তাহলে ভারতবর্ষের জন্য কূটনৈতিক বা রাজনৈতিকভাবে শক্তি একটা বাড়বে। কিন্তু এটাও মনে রাখতে হবে যে কূটনীতির যে 64 খোপে দাবা খেলা, সেখানে চীন সহজে ছেড়ে দেবে। যদিও এই মুহূর্তে ট্রাম্পের চাপে বেইজিং এবং নয়াদিল্লির পাশাপাশি, কিন্তু ভবিষ্যতের জন্য মাথায় রাখতে হবে চীন, যেহেতু নেপাল, ভারত এবং চীনের মাঝখানে একটা বর্ডার স্টেট হিসেবে বা বাফার স্টেট হিসেবে থাকে, সেই বাফার স্টেটের উপর কর্তৃত্ব পুরো মাত্রায় জারি রাখবার জন্য নেপালকে চীন আবার বশীভূত করবার চেষ্টা করবে। এখন দেখার যে নেপালের রাজতন্ত্র সত্যি সত্যি ফেরে কিনা, রাজ পরিবারের ক্ষমতা ফিরলে তারা নয়াদিল্লির সাথে কতটা সখ্য পাবে। আমরা শুনলাম সুমন বাবুর কথা, সুমনদার কথা। আমরা ফিরবো সুবিধা বাবুর কাছে। সুবিধা আমাদের সঙ্গে আরেকজন চলে এসেছে, আমাদের উত্তরবঙ্গ প্রতিনিধি টুপাই হোর। উত্তরবঙ্গ হচ্ছে যে জায়গাটা বসে আছে, সেটা একদম চিকেন নেক অফ ইন্ডিয়া যেটাকে বলা হয়। টুপাই, তুমি কি পজিশন ওখানে, নেপাল সীমান্তে কি পজিশন? টুপাই, আওয়াজ পাচ্ছি না, তোমার আওয়াজ পাচ্ছি না। দেখো মিউট করা আছে বোধহয়, দেখো।
আওয়াজ পাচ্ছি না। আচ্ছা সুবিধা, আপনি কি বলবেন? সুমনদা অনেকটা বিশ্লেষণ করলেন, আপনার সাংবাদিক, আপনি কি বলবেন সেই জায়গাটা থেকে? না না, ও যেটা বলছে তার সাথে আমি পুরোপুরি একমত হতে পারছি না। তার একটাই কারণ হচ্ছে যে নেপালের রাজবংশের সাথে কিছু কিছু দাম্পত্য ভাবে জড়িয়ে আছে, সিন্ধিয়া পরিবার ইত্যাদি, সেগুলি যেমন ঠিক, কিন্তু প্রথাগত ভাবে ঐতিহাসিক ভাবে ভারত সবসময় এই রাজাদের বিরুদ্ধে যে আন্দোলন করেছে যারা, দ্যাট ইজ নেপাল কংগ্রেস, সেই জয়প্রকাশ নারায়ণের আমল থেকে তাকে ভারত ব্যাক করেছে। সেটা কংগ্রেসও ব্যাক করেছে, পরবর্তী সময় অন্যান্য সরকাররাও ব্যাক করেছে। তো এখন এটা হতে পারে যে নেপাল কংগ্রেসের যে বেহাল অবস্থা এবং নেপাল কংগ্রেসের উপরে ভারতের একটা ক্ষোভও আছে। ক্ষোভ থাকার কারণটাই এটা যে এক সময় কেপি শর্মা ওলির সরকারের যখন পতন ঘটেছিল সেখানে ভারতের একটা ভূমিকা ছিল বলে অনেকেই বলে যে সেখানে প্রচন্ডকে সরিয়ে এনেছিল কেপি শর্মা ওলির সরকারের থেকে, এনে এই প্রচন্ডর সাথে, মানে প্রচন্ড অর্থাৎ মাওবাদীদের সাথে এই নেপাল কংগ্রেসের একটা জোট সৃষ্টি করে এদের ক্ষমতা এনেছিল। কিন্তু সেখানে ওইখানে একটা ছিল, শর্তই ছিল তাদের যে দুজনেই ভাগাভাগি করে, অর্থাৎ প্রচন্ড 2.5 বছর প্রাইম মিনিস্টার থাকবে আর শের বাহাদুর দেওবা নেপাল কংগ্রেসের উনি 2.5 বছর। কিন্তু সেটা শেষ পর্যন্ত দেওবা সাহেব অনার করতে রাজি হয়নি, নেপাল কংগ্রেস করতে রাজি হয়নি এবং এর জন্য প্রচন্ড সরে গিয়ে শর্মা ওলির সাথে আবার সরকার করেছে। এখন এর জন্য এই যে ব্যাপারটা যে নেপাল কংগ্রেসের উপর ভারত ন্যাচারালি বিভিন্ন কারণে ক্ষিপ্ত, কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে এটা বলা বোধহয় ঠিক হবে না যে এই আন্দোলন, মানে যেটা সুবনের কথা শুনে আমার মনে হলো যে এই রাজতন্ত্রের পক্ষে যে আন্দোলন হয়েছে কিছুদিন আগেও খুব ঝামেলা হয়েছে এপ্রিল মাসে, তার সাথে এই আন্দোলনের যোগসূত্র আছে। এই আন্দোলনটা আমার মনে হয় ইটস এ স্ট্যান্ড অ্যালোন মুভমেন্ট এবং এখানে আমার মনে হচ্ছে না ইন্ডিয়া, এখানে আমার মনে হচ্ছে আমেরিকানদের একটা ব্যাপার থাকলেও থাকতে পারে। কেন আমেরিকানরা এই জেন জেড এই ছাত্রদের আন্দোলন ইত্যাদি আমরা দেখেছি বাংলাদেশে তারা কি করে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এই সামনে ছাত্রদের রেখে আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। তো এখানে কারণ এখানে সোশ্যাল মিডিয়া কারা এফেক্টেড হচ্ছে, টিকটক কিন্তু ব্যবসা করছে, ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এদের ব্যান করা হয়েছে, দিস আর ওয়েস্টার্ন অর্গানাইজেশন। তো এখানে আমেরিকানদের একটা ভূমিকা থাকতে পারে, কেন আমেরিকানদের আমি জানি আমেরিকান ডিপ স্টেটের এই পুরো অঞ্চলে বাংলাদেশি বলো, নেপালি বলো, মায়ানমারি বলো, এদের ইদানিং মানে গত বছর খানেক ধরে এরা খুব বেশি মাত্রায় তৎপর এবং বাংলাদেশে সেটা আমরা দেখেছি। ইউনুস সাহেব নিজেই বলেছে মেটিকুলাস ডিজাইন করে সরকার ফেলা হয়েছে। তো আমেরিকান ডিপ স্টেট ইজ এক্সট্রিমলি অ্যাক্টিভ ইন দিস রিজন। আমার মনে হচ্ছে না এখন ভারতের যে অবস্থা ভারত এই গোলমালের মধ্যে জড়াবে, এটা ডেফিনেটলি এখানে অন্য খেলা হচ্ছে। আর খানিকটা এই শর্মা ওলির যে কোয়ালিশন তার ভেতরে নানা রকম গন্ডগোল আছে, যেটা বোঝা যাচ্ছে যে এই আন্দোলনকে সমর্থন করছে কাঠমান্ডুর মেয়র স্বয়ং নিজে। আমি আপনার কাছে আসবো সুবিধা, আমার সাথে চলে এসেছেন রাজনৈতিক বিশ্লেষক জয়দেব ঘর। জয়দেব বাবু, আপনাকে স্বাগতম। আপনি ঢুকতে দেরি করলেন আজকে, আপনি কি বলবেন? আমি প্রথমেই ক্ষমা প্রার্থী আপনাদের চ্যানেলে সময় দিয়ে না আসতে পারার জন্য, অন্য একটি চ্যানেল থেকে বেরোতে দেরি হওয়ার জন্য। আমি সত্যি দর্শকদের কাছে ভ্যানগার্ডের অত্যন্ত দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। আজকে নেপালের এই ঘটনা নিয়ে কি বলবেন আপনি? দেখুন, নেপাল যেটা করেছে সেটা আজকে ভারতবর্ষেও করা উচিত, মানে ভারতবর্ষেও এটা করা আশু প্রয়োজন। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবের যে কুপ্রভাব তরুণ প্রজন্মের ওপর এবং পুরো সমাজের ওপর পড়ছে, শিক্ষা ব্যবস্থার ওপরে পড়ছে, সেই জায়গা থেকে আমি নিজে বিভিন্ন সার্ভেতে দেখেছি প্রচুর মানুষ ভারতবর্ষেও চাইছে ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ভারতবর্ষেও বন্ধ হয়ে যাবে এবং নেপালে হওয়াতে অনেকেই খুশি। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এই ইউটিউব, এরা একটা সাইকোলজিস্ট, মানে পুরো ক্লিনিক্যাল সাইকোলজিস্টের একটা টিম আছে। এরা নেশাগ্রস্ত করিয়ে দিয়েছে, এরা আসক্ত করিয়ে দিয়েছে। আপনি আজকের একদিন না খেয়ে থাকতে পারবেন, কিন্তু ফেসবুকে স্ট্যাটাস স্টোরি না দেখে থাকতে পারবেন না। আপনি বাসে ট্রামে বসে 5 মিনিট কোনো বই পড়বেন না, মোবাইল ঘাঁটবেন। রাস্তাতে ভিড়, এক হাতে হ্যান্ডেল ধরে ঝুলতে ঝুলতেও আপনি মোবাইল ঘাঁটবেন। এই যে একটা পরিষদ তৈরি হয়েছে, এই
আপনার অডিও কেটে যাচ্ছে জয়দেব বাবু। জয়দেব বাবু শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমাদের পুরোপুরি মনস্তত্ত্বটাকে কিনে নিয়েছে ফেসবুক, ইউটিউব। এরা জানে পাবলিক কি দেখতে চায়, সেগুলো দেখিয়ে এমন একটা ব্যবস্থা। আচ্ছা, কিছু বলছি আমাদের ফেসবুক ছাড়া মানুষ আর বেঁচে থাকতে পারছে না। আজকে নেপালে যেটা হলো সেটাকে আমাদের ভারতবর্ষের উপর প্রভাব পড়তে পারে, আপনি কি মনে করেন জয়দেব বাবু? না, ভারতবর্ষে এর কোনো আশু প্রভাব পড়বে না, কিন্তু নেপাল সরকার যেটা করেছে সেটা যদি কঠোরভাবে করতে পারে, নেপালের তরুণ প্রজন্ম বেঁচে যাবে, নেপালের ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে যাবে। এবং ভারতবর্ষেও যদি ইউটিউব, টিকটক, ফেসবুক, ইনস্টা, এক্স এগুলো যদি বন্ধ হয়, ভারতবর্ষেরও তরুণ প্রজন্ম এবং সব থেকে বড় কথা যে বাচ্চা ছেলেগুলো মোবাইল আসক্ত হয়ে গেছে, মোবাইলে নেশাগ্রস্ত হয়ে গেছে, মোবাইল ছাড়া বাঁচতে পারছে না। আজকে যেভাবে পরকীয়া বেড়ে গেছে, আজকে যেভাবে সমস্ত এক্সট্রা ম্যারিটারিয়াল অ্যাফেয়ার্স মোবাইলের জন্য বেড়ে গেছে এবং আরো নানাবিধ অপরাধ জগতের কাজ বেড়ে গেছে, এগুলো সবটাই কিন্তু কমবে যদি মোবাইলের ব্যবহারে কন্ট্রোল করা যায়। জয়দেববাবু আসবো। সুবীরবাবু, যেটা আমরা আলোচনা করছিলাম, জয়দেববাবু যেটা বললেন যে ভারতবর্ষের উপরে এর কোনো প্রভাব পড়বে না, নেপালের কি গণ অভ্যুত্থানের পথে কি বলবেন সুবীরবাবু? আপনি দীর্ঘ সময় নেপালে থেকেছেন, কাজ করেছেন, নেপালে খবর করেছেন, নেপালকে বারবার আপনি নেপালে একদম গ্রাউন্ড জিরো থেকে কাজ করেছেন, কি বলবেন আপনি সুবীরবাবু? সুবীরবাবু শুনতে পাচ্ছেন? সুবীরবাবু শুনতে পাচ্ছেন? সুবীরবাবু আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এটা ভারতবর্ষের উপরে নেপাল যদি আবার একটা এদেরকে নাম দিয়ে, যেটা আমেরিকা করুক বা চীন করুক বা ভারত করুক, একটা ভারতের উপরে কতখানি প্রভাব পড়তে পারে এই জেড-জিন আন্দোলন? কারণ বাংলাদেশকে দেখেছি আমরা। এটা ভারতের উপর এগুলির কোনো প্রভাব সরাসরি ভাবে পড়বে না। আর ভারত এখন এইসব মূলত এই যে সোশ্যাল মিডিয়ার যে সাইটগুলি, এগুলি কাদের? আমেরিকা। তো আমেরিকার সাথে এমনি যে মানে বাণিজ্য নিয়ে, যে ট্যারিফ নিয়ে, শুল্ক নিয়ে যে গন্ডগোলের মধ্যে ভারত রয়েছে, ভারত ন্যাচারালি এইসব ব্যান ট্যান করার মধ্যে এখন যাবে না, যাওয়ার মতো অবস্থায় নেই। তাহলে এই যে গন্ডগোলটা আমেরিকার সাথে হচ্ছে এবং যার একটা সুদূর প্রসারী প্রভাব পড়বে ভারতের অর্থনীতির ওপর, এটা আরো বেশি মানে তীক্ষ্ণভাবে পড়বে। তো এর মধ্যে এখন ভারতে যাবে না। তাই জন্য আমার মনে হয় না যে নেপালের এই গন্ডগোল যেটা, এটা ভারতে ডাইরেক্টলি কোনো এফেক্ট হবে বা ভারত সরকারের কোনো মানে সিদ্ধান্ত প্রভাবিত হবে এইসবের দ্বারা। কিন্তু নেপালে যদি গন্ডগোল চলতে থাকে এবং এই গন্ডগোলটা বাড়বে আরো, তার কারণটা হচ্ছে যে নেপাল সরকার এই আজকের আন্দোলনটা দমাতে গিয়ে যেভাবে গুলি টুলি চালিয়েছে, এবং যেটা খবর পাওয়া যাচ্ছে 10 জনের বেশি লোক মারা গেছে, 100-150 জন আহত হয়েছে। তো এখানে নেপালের লোকজন যে টাইপের আমরা জানি, তাতে করে এই ধরনের দমনপীড়ন যেটা হয়েছে আজকে, তার প্রভাবে এই আন্দোলনটা বাড়বে। তবে এর পেছনে ডাইরেক্ট রাজনৈতিক প্রভাব যদি না থাকে, তাহলে হয়তো এটা সাস্টেইন করা সম্ভব হবে না। কারণ শুধুমাত্র যুবকদের আন্দোলন সাস্টেইন বেশি দিন করা মুশকিল হয়, তার পেছনে যদি রাজনৈতিক ব্যাপারটা না থাকে। এটা আমরা বাংলাদেশেও দেখেছি, এই যুবকরা আন্দোলন করছে কিন্তু তার পেছনে জামায়াত ইসলামী ইত্যাদি এরা সব ইউনুস সাহেবের অন্য সাঙ্গপাঙ্গরা ছিল, তার ফলে মুভমেন্ট একটা জায়গায় গেছে। এটা নেপালে তখনই বাড়বে যদি এই শর্মা ওলি সরকারের ভেতরে যে গোলমালটা, এটা বেড়ে যায়। এবং তার খানিকটা ইঙ্গিত আমরা পাচ্ছি এই কাঠমান্ডুর মেয়রের মানে সমর্থন করছে এদেরকে। উনি হঠাৎ করে মেয়র হয়ে নিজে এই আন্দোলনকে সমর্থন করছে এবং তার পরপরই আমরা দেখছি যে নেপালের এন্টারটেইনমেন্ট জগতের একাধিক মানে নক্ষত্র, যারা নেপালে খুব বড়, ভারতে হয়তো তাদেরকে খুব একটা চেনে না। ভারতে নেপালি এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের একজনকেই লোকে চেনে, মনীষা কৈরালা, সে বলিউডে ইয়ে করেছে। কিন্তু অন্য যারা ওখানে আছে, শ্রেষ্ঠা বাসনেট, এই ধরনের লোকজন কিন্তু ডাইরেক্টলি এই মুভমেন্টকে সাপোর্ট করেছে। এবং নেপালি যারা বিদেশে আছে তাদেরও একটা অংশ ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে সাপোর্ট করছে।
তাই জন্য মুভমেন্টের জোর আছে। এবং এর মেইন কারণটা হচ্ছে কি, যেটা আমি প্রথমে বলেছি, যে রাজনৈতিক অস্থিরতা কোনো সরকারই বেশি দিন টেকে না। যারা যখন সরকারে আসছে তারা লুটপাট করছে, ব্যাপক করাপশন, কিন্তু ব্যাপক করাপশন, এবং এগুলি তুলে ধরা হচ্ছিল। একটা প্রশ্ন কিন্তু আসছে, সুবিধা একটা প্রশ্ন আসছে আপনার, এখনটা ভারত, চীন এবং রাশিয়া মিলে একটা অদ্ভুত একটা অর্থনৈতিক করিডোর তৈরি করে আমেরিকার উপরে চাপ বাড়াতে চাইছে। সেখানে ঠিক চীন আর ভারতের মাঝখানে নেপালের অশান্তি, এটার তো প্রভাব পড়তে পারে। না না, এগুলি লোকে বলে টলে, এগুলি খুব স্থূল কথাবার্তা। ভারত এখনো চায়নার যেটা সব থেকে বড় ইকোনমিক প্রজেক্ট, যেটা জিও স্ট্র্যাটেজিক প্রজেক্ট, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, BRI, ভারত তো এখনো ওটাকে সাপোর্ট করেনি। তো ভারতে চীনের সাথে একটা একসাথে অর্থনৈতিক একটা কিছু গোষ্ঠী, ওই SCO আছে, ব্রিক্স আছে, কিন্তু ব্রিক্সেও ভারত পরিষ্কার বলে যে আমরা ডি-ডলারাইজেশন চাই না। ব্রিক্স কারেন্সি নিয়ে ভারত খুব একটা উৎসাহ দেখায়নি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে চায়নার সাথে ভারতের যদি, চীনের সাথে যদি ভারতের অর্থনৈতিক ব্যাপারটা খুব মরম যদি বাড়াতে হয়, চীন এটা পরিষ্কার ভাবে এক্সপেক্ট করবে যে ভারত তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সাপোর্ট করবে, যেটা ভারত এখনো করেনি। এই জন্য যারা ভাবছে যে চীন, রাশিয়ার সাথে ব্যাপারটা আলাদা, বহুকালের সম্পর্ক, হ্যাঁ, কিন্তু চীনের সাথে সাম্প্রতিক কিছুদিন আগে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, উঠেছে যে চীন তাদের ডাইরেক্টলি সাপোর্ট করছে, এইসব ব্যাপারটা। তাই জন্য চীনের সাথে রাতারাতি একেবারে সব ঠিকঠাক হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। রাশিয়ার সাথে সম্পর্ক আছে, তবে খানিকটা ট্রাম্পকে শিক্ষা দেওয়ার জন্য বা একটা মেসেজ দেওয়ার জন্য আমেরিকাকে হয়তো মোদিজি এটা বেশি করে, একটু শি জিনপিং এর হাত ধরে চলাফেরা, একটু একসাথে তিনজন মিলে কথাবার্তা, দিস ইজ মোর মেসেজিং। কিন্তু ভারত এখনো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সাপোর্ট করে না। এ মনে করার কোনো কারণ নেই যে চাইনিজদের যে জিও স্ট্র্যাটেজিক, জিও ইকোনমিক যে প্রজেক্ট, তার সাথে ভারত সম্পৃক্ত হয়েছে, একদমই হয়নি, এখনো হয়। জয়দেব বাবু, আপনি কি বলবেন? জয়দেব বাবু শুনতে পাচ্ছেন? না, হ্যাঁ, এক্ষেত্রে যেটা আমার পর্যবেক্ষণ, যেটা বাংলাদেশকে যেভাবে চীনের প্রকোপ থেকে বাঁচিয়ে রেখেছে আমেরিকা, ঠিক সেইভাবেই পুরোপুরি নেপালটাকে যেভাবে চীন নিজের করায়ত্ত করতে চাইছে, সেই জায়গা থেকে হলেও হতে পারে এই ফেসবুক তো মার্ক জুকারবার্গ, আমেরিকা, ইউটিউব আমেরিকা, হোয়াটসঅ্যাপ, টুইটার সবই আমেরিকা। অতএব এখান থেকে হয়তো কোনো প্রজেক্ট, কোনো ডিফেন্স প্রজেক্ট, কোনো সিক্রেট বা চীনের মুভমেন্ট, এগুলো নেপালে কতটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে বেরিয়ে আসতে পারতো, লিক হতে পারতো, বা এগুলো আরো বেশি চর্চায় চলে আসতো, বা নেপালের ওপর চীনের কি প্রভাব সেটা খুব বেশি করে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকলে নেপালে দেখা যেত। সে জায়গা থেকে হয়তো চীনের মদতে এইগুলোকে বন্ধ করে দিয়ে পুরোপুরি চীন কবজা করতে চাইছিল নেপালটাকে। এবারে যদি এগুলোকে বন্ধ করে দিতে পারে, আমেরিকা দেখছে তাহলে নেপালও আমার হাতের বাইরে চলে যাবে, তো সেক্ষেত্রে আমেরিকা কলকাঠি নেড়ে বাংলাদেশ, নেপাল এগুলোকে পকেট হিসেবে নিজের করায়ত্ত করার জন্য এই ইউটিউব, ফেসবুক নিয়ে একটা এইরকম ধুন্ধুমার কাণ্ড বাঁধালেও বাঁধাতে পারে। আমেরিকার গুণে ঘাট নেই, আমেরিকাকেও বিশ্বাস নেই, চীনকেও বিশ্বাস নেই। অতএব এই দুটো দেশ, এরা যে কি মারাত্মক, কি খতরনাক, ভারতের দুটোর কাউকেই বিশ্বাস করলে মরবে। মানে ভারতের এই দুজনকে বিশ্বাস করার জায়গায় নেই। রাশিয়া চিরকালে ট্রাস্টেড অ্যান্ড টেস্টেড, কিন্তু বর্তমানেও রাশিয়া যেভাবে চায়নার দিকে ঢলে পড়েছে, সেক্ষেত্রে রাশিয়াকেও খুব বেশি বিশ্বাস করার জায়গায় নেই। আর ভারতবর্ষ তো মোদি রাজত্বে যে কটা পড়শি দেশ ছিল মোটামুটি সব কটাকেই হারিয়েছে, নেপাল শুধু বাকি ছিল। অতএব এই নেপালটাও গেলে পারে 16 কলা পূর্ণ হবে যে ভারতের আর পড়শি মিত্র দেশ বলে একটি দেশও অবশিষ্ট থাকবে না, পাড়ায় আশেপাশে সব শত্রু দেশ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম নেপালে যেটা হচ্ছে তার পেছনে, আজকে আমাদের সুবীরবাবু এবং আমাদের জয়দেববাবু যেটা আলোচনায় তুলে আনলেন, এই নেপালের এই ঘটনার পেছনে কিন্তু হাত থাকতে পারে আমেরিকার। কারণ চীনের প্রভাব কমানোর জন্যই আমেরিকা এই কাজ করাতে পারে। আমেরিকার পক্ষে অসম্ভব নয়, কিন্তু ভারত সরকার এখন আগ বাড়িয়ে নেপালের দিকে খুব একটা মাথা গলাবে না। আজকে আলোচনায় উঠে এলো একদম এতটুকুই মূল পয়েন্ট। আর সবচেয়ে বড় ব্যাপার, নেপালে শান্তি ফিরুক আমরা চাই, কারণ আমাদের নিকটতম প্রতিবেশী দেশ কিন্তু নেপাল। আমার সঙ্গে ছিলেন
বিশিষ্ট সাংবাদিক তথা বিশ্লেষক সুবীর ভৌমিক, আমাদের অনেক সিনিয়র ছিলেন জয়দেব ঘর। আমার সাথে জয়দেব বাবুকে নতুন করে পরিচয় আমার করানো নেই, জয়দেব বাবু মাঝে মধ্যে আমার সঙ্গে থাকেন, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক। এবং আমার সঙ্গে ছিলেন টুপাই হোর, আমাদের উত্তরবঙ্গের প্রতিনিধি। যদিও টুপাইয়ের অডিও ডিস্টার্ব হয়, ওনার কথা আমরা ঠিক শুনতে পাইনি, তবুও আমি তিনজনকেই জানাই অজস্র ধন্যবাদ। আপনারা এতক্ষণ দেখছিলেন 7টার 7 কাহন। আপনারা দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। পরবর্তী সংবাদ অঙ্কিতার সঙ্গে। নমস্কার।